আমন্ত্রণ বিশ্ব বাংলা সাপ্তাহিক আয়োজন কৃত্তিকা। আপনাদের সাথে রয়েছে নিউ জার্সি থেকে আমি ফারহানা হোসেন। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলা দেখুন, বাংলাকে ভালোবাসুন। এছাড়া আপনাদের আহ, আহ, এ- এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউবে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহানা হোসেনের উপস্থাপনা, বিশ্ব বাংলা আয়োজন কৃতিকা। আজকে আমাদের সাথে দুজন গুণী ব্যক্তি আছেন, শ্রদ্ধাভাজন সেলিজামান খান এবং কলকাতা থেকে যুক্ত হয়েছেন বাচিক শিল্পী শ্রাবন্তী চক্রবর্তী। আমন্ত্রণ আপনাদেরকে। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। দিদি তুমি কেমন? দিদি খুব কেমন ভালো আছো? আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমি আসলে তোমাদের দুজনের কাছে আসবো। আমি একজন একজন করে যাচ্ছি প্রশ্ন নিয়ে। আমি প্রথমেই যাচ্ছি আমার শ্রদ্ধাভাজন সেলি জামান খান আপু, তোমার কাছে। কেমন আছো তুমি করোনা কালে? আমি সবাইকে এই প্রশ্নটা করি এবং আমি জানি তুমি কোভিডে আক্রান্ত ছিলে। হ্যাঁ, কারণ তোমার সাথে আমার কথা হয়েছে, এর ভিতরে অনুষ্ঠান করা হয়েছে। তুমি একটু সেই সময়টুকু তোমার কেমন কেটেছে তুমি আমাদেরকে একটু বলো। তুমি শেয়ার করে তোমার অনুভূতিটুকু এবং তোমার সেই সময়টুকু। আসলে আমি বইমেলা উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলাম ঢাকায়। ওখানে লকডাউনে আটকে পড়েছিলাম প্রায় 5 মাস পর আমি ফিরে এসেছি নিউ ইয়র্কে। তো আমি নিউ ইয়র্কে ফিরে এলাম একটি চার্টার বিমানে, মানে আমাদের ইউএস এমবেসি ওরা ওটার অ্যারেঞ্জ করেছিল। তো আমার ধারণা যে আমি সম্ভবত মানে বিমানের ভিতরে আমি আক্রান্ত হয়েছিলাম। তো আমি জুনের 4 তারিখে আমি নিউ ইয়র্কে ফিরে এলাম। 6 তারিখ থেকে আমার অসুস্থতা দেখা গেল, মানে আমার 6 তারিখ থেকে জ্বর, কাশি, এবং আমার সাথে আমার হাজবেন্ড ছিলেন, তিনি মানে আমরা দুজনই অসুস্থ হয়ে গেলাম। তো প্রায় মাসখানেক আমাদের মানে এই অসুস্থতার সাথে থাকতে হয়েছে, কোভিড এর সাথে। তো খুব যে মানে উপসর্গ বেশি ছিল তা না, আমার উপসর্গ তেমন বেশি ছিল না। তারপরেও মারাত্মক মানে অসম্ভব একটা দুর্বলতা আমি সবসময় ফিল করেছি। কাশি ছিল। আমার হাজবেন্ডের সিমটম গুলো একটু ভিন্ন ছিল। তো আমি দেখেছি যে কোভিডে আক্রান্ত রোগীদের সবার সিমটম এক না, মানে বিভিন্ন জন আসলে বিভিন্ন ধরনের সিমটম নিয়ে তাদের সমস্যা দেখা দেয়। তো ভাইরাসটা আসলে খুবই মারাত্মক ভাইরাস, যেটা মানে কাকে কিভাবে কুপকাত করবে মানে কেউ আমরা তা জানি না, কার শরীরে কিভাবে এটা মানে কাজ করবে। তো বেঁচে গেছি আর কি বলা যায়। হসপিটালাইজ হতে হয়নি তো না না, আপু আমাকে তোমাদেরকে? আমরা দুজনে বাড়িতেই ছিলাম, হসপিটালাইজ হতে হয়নি। এবং আমার হাজবেন্ড কিছু মানে সে তার ডক্টরের সাথে ভার্চুয়ালি কথা বলে কিছু মেডিকেশন নিয়েছিল, তাকে কিছু মেডিকেশন খেতে হয়েছে। আমাকে আসলে কোনো মেডিকেশনও নিতে হয়নি। বাহ, খুবই ভালো। মোটামুটি ভালোই ছিলাম আমি, মানে মোটামুটি আর কি ওষুধ ছাড়াই সার্ভাইভ করেছি। তো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আসলে অনেক আমাদের মাঝে অনেকেই চলে গেছেন, সার্ভাইভ করতে পারেননি। জি। হ্যাঁ, তো আবার করোনা মানে মানে দেখা যাচ্ছে যে ফিরে আসছে, এটা খুব একটা মানে একটু আমাদের অ্যালার্ট থাকা দরকার এখন। হ্যাঁ, আবার বেড়ে গেল তো। কালকে হ্যাঁ। থেকে স্কুল সব বন্ধ, আবার নিউ ইয়র্কে স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। কালকেই খবর পেলাম। তো সুতরাং আমাদের মনে হয় সবার মধ্যে আবার আমরা একটু ঢিলে ঢালা হয়ে গেছিলাম, সবাই সচেতনতা কমে স্বাভাবিক মনে করে আমরা আবার স্বাভাবিক লাইফে ফেরার একটা প্রচেষ্টা ছিল সবার মাঝে। তো আমার মনে হয় এখন আবার আমাদের সচেতন হওয়া খুব প্রয়োজন সবার। এবং আমি যে ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আমার অ্যান্টিবডি আছে বডিতে, কিন্তু আসলে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ এই অ্যান্টিবডি আমি কতদিন ক্যারি করব। অনেকেই দেখা যাচ্ছে দ্বিতীয়বার বা তৃতীয়বার আক্রান্ত হয়েছে। সেটাই। যাক, তুমি সবার মানে তোমার দোয়া ছিল, আশীর্বাদ ছিল, যে কারণে সেটাই
সেটাই। ভালোবাসাতে তুমি আবার ফিরে এসছো এবং সুস্থভাবে আছো, সবচেয়ে বড় কথা এটা। আবার আমাদের সবার মাঝে তুমি এসছো। আমি আরেকটা কথা একটুখানি মানে হ্যাঁ, শিওর আজকে শিওর শিওর। আজকে কিন্তু মানে আমাদের খুবই মানে প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি আজকে মানে উনি মারা গেলেন, হয়তো গত রাতে মারা গেছেন উনি। আমরা আমি ঘুম থেকে উঠেই দেখলাম। আমিও ঘুম থেকে উঠে দেখেছি। তিনিও কিন্তু আসলে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ও আচ্ছা, উনি কি কোভিডেই মারা গেল? না মানে উনি কোভিডে আক্রান্ত হওয়ার পরেই মানে ওনার অসুস্থতা দেখার পরে হাসপাতালে নেওয়ার পরে কোভিড পজিটিভ এসেছে। তাছাড়া উনার আরো অনেক উপসর্গ ছিল, ক্যান্সার ছিল। তো কোভিডে আক্রান্ত হওয়ার পর বোধহয় সমস্ত অন্যান্য উপসর্গগুলো আরো বেড়ে গেছিল। তো প্রায় মাসখানেক তো উনি হাসপাতালে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। আসলে তার বয়সও হয়ে গেছিল 85 বছর মতো বয়স। বয়স হয়েছিল। হ্যাঁ, তো আমরা তার প্রতি একটু তার সবাই মিলে প্রতি আমরা শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা, জি। যে আমাদের প্রিয় অভিনেতাকে। খুব মানে আমার খুব প্রিয় অভিনেতা ছিল, আসলে মনটাই খারাপ হয়ে গেছে। আমার ঘুম থেকে উঠে আসলে নিউজটা দেখার পর আমার খুব হ্যাঁ, খুব খারাপ হয়ে গেছে। আপু, তোমাকে তাহলে এখন আমরা সাহিত্য নিয়ে কিছু প্রশ্ন করি। লেখালেখির মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে লেখক ও পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত, একটু বলো আমাদেরকে। আসলে লেখক এবং পাঠক মানে সম্পর্ক কিন্তু আসলে সবসময় খুব একটা মধুর সম্পর্ক আমি মনে করি। যে লেখকের সাথে আমাদের একটা পাঠকদের কিন্তু একটা অদৃশ্য যোগসূত্র তৈরি হয় তার লেখনের মাধ্যমে। যখন কোনো পাঠক তার লেখকের লেখা পড়েন, তখন সেই লেখক পাঠকের মানে হৃদয়ে কতটা মানে অনুপ্রবেশ করতে পেরেছে তার উপরে কিন্তু সম্পর্কটা জোরালো হয়। কারণ আমরা যখন আগের যুগে যখন আমাদের এই ইন্টারনেট ছিল না, বা আমরা লেখকদের জানার সুযোগ পেতাম না বা দেখার সুযোগ পাইনি, শুনলে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, নজরুল বা মাইকেল, জীবনানন্দ, সুকান্ত, আমরা কিন্তু কাউকে দেখিনি, তাই না? সেটাই, হ্যাঁ, তারপর কিন্তু তাদের সাথে আমাদের একটা যোগসূত্র তৈরি হয়েছে তাদের তৈরি হয়ে লেখনের গেছে। মাধ্যমে। এবং এক একজন লেখক কিন্তু এক একভাবে একজন পাঠককে প্রভাবিত করে তার লেখনী দিয়ে। তো যে লেখক তার লেখনী দিয়ে মানে পাঠকের মনে এরকম একটা ধারণা তৈরি করতে পারেন যে এই কথাটা তো আমারই মনের কথা ছিল, বা আমি তো এইভাবেই ভাবি। মানে যত লেখক যত পাঠকের মনের কাছাকাছি মনের যেতে কাছে পারেন, আমার মনে আসবে। তাদের সাথে সেই বন্ধনটা, যোগসূত্রটা একদম মানে আরো বেশি তৈরি হয়, মজবুত হয়। যে আমরা মাঝে মাঝে ভাবি না, রবি ঠাকুর কি মানে আমার মনের কথাগুলো সবসময় কিভাবে রবি ঠাকুর কিভাবে বুঝে গেল, বুঝে এটাই তো গেলেন। পাঠক আর এবং লেখকের হ্যাঁ, সম্পর্ক, এই কথাগুলো সবই আমাদের মনের কথা, তাই না? মনের এরকম কথা। আমরা সবসময় ভাবি। সেটাই আপু, এবং সবগুলাই। সেই এত বছর আগে, 100-150 বছর আগে তারা লিখে গেছেন, এখনো কিন্তু আমরা ভাবি যে তারা আমাদেরই মনের কথাগুলো এত আগে জানলেন কি করে, এভাবেই লিখে গেলেন কিভাবে। পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে, এই জন্যই আসলে ওটাই হওয়া উচিত। হ্যাঁ, লেখকরা আসলে তাদের লেখনীর মাধ্যমে কিন্তু পাঠকদের মাঝে বেঁচে থাকেন। আমরা তো চেষ্টা করি, কিন্তু যুগে যুগে বেঁচে আছে। কতটুকু পারি কে জানে। আমরা কিন্তু চেষ্টা করি পাঠকদের মনে ছুঁয়ে যেতে, রাইট, বা আমাদেরকে যুগ যুগ মনে রাখুক। কিন্তু আজকালকার পাঠকরাও কঠিন হয়ে গেছে। আমি ঠিক বলেছি কিনা বলো আপু? হৃদয় ছোঁয়া এত সহজ না। তো আমার আসলে মনে হয় আসলে আমরা হয়তো পারছি না পারছি না। হ্যাঁ। আমারও তাই মনে হয় আপু, যে এত কঠিন হয়ে গেল। আগে অথচ আমরা কত সহজ সরল ছিলাম, যে আমরা কবির মনে ঢুকে যেতাম, বা ওরা আমাদেরকে ছুঁতে পেরেছে কবিরা। কিন্তু এখন তো মনে হচ্ছে যে পাঠক অনেক কঠিন। না, এটার একটা কারণ আছে। এটা আমার মনে হয় যে এখন যেরকম বিনোদনের যে এত বিস্তৃত ক্ষেত্র তৈরি হয়েছে, যে পাঠক পড়েন খুব কম। মানে আমাদের এখন সেরকম পাঠক নেই। আমরা টিভি দেখি বা বিভিন্ন ধরনের মুভি দেখি। মানে বিনোদনের কিন্তু আসলে অনেক মানে আছে এখন। মানে
বিভিন্ন ক্ষেত্র আছে। আগে যেরকম ছিল মানুষের বিনোদনের কিন্তু অভাব ছিল, মানুষ বইটাকে আঁকড়ে নিয়ে থাকতাম। আমরা যে একটা বই ধরেছি, আমার মনে আছে আমার মানে আমরা যখন আরো ছোট ছিলাম, আমাদের এত কাজ ছিল না বা এত কিছু করার ছিল না, তখন আমরা কিন্তু একটা বই ধরলে ওটাকে ছাড়তাম না, তাই না? ওটাকে আমাকে যেভাবে হোক শেষ করতেই হবে, মানে আমরা বইয়ের ভিতরে ঢুকে যেতাম, বইয়ের ভিতরে ঢুকে যেতাম, আমরা ডিস্ট্রাক্টেড হতাম না, আমরা কিন্তু আমাদের মন নানান দিকে যেত না। সেটাই, সুন্দর বলেছ। ঠিক আছে আপু, আমি আবার তোমার কাছে আসব। আমি এখন চলে যাচ্ছি শ্রাবন্তী চক্রবর্তীর কাছে। নমস্কার দিদি, কেমন আছো? ভালো আছি। আজকে তো আমাদের কারোরই ভালো থাকার দিন নয়। সেটাই, আজকে যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেলেন, আমাদের জন্ম থেকে আমরা তার ফেলুদাকে দেখে আমরা বড় হয়েছি, সেই মানুষটা আজকে আমাদের থেকে চলে গেলেন। সেই জন্য আজকে আমি এই প্রদীপ জ্বালিয়ে রেখেছি, যে মানুষটা চলে গেলেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আসলে ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তুমি প্রদীপ জ্বালিয়েছো, বা খুব মানে কি বলবো, আসলে ভাষা নেই। যে খুব প্রিয় একজন অভিনেতা ছিল আমাদের সকলে, শুধু আমার বলে না, আমাদের সকলের। আসলে ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনি যেখানে থাকুক, ভালো থাকুক, এটাই কামনা। হ্যাঁ, তুমি তো দিদি স্কুল টিচার, আমি জানি, বাচিক শিল্পী, স্কুল টিচার একটা মহৎ পেশায় তুমি আছো। তোমার কেমন চলছে করোনা কালে, একটু বলো আমাদেরকে। কারণ এখন তো করোনা কাল চলছে সবারই, ভারতে, আমেরিকাতে, সারা বিশ্বেই। কেমন চলছে একটু বলো। আমি আসলে আমার কর্মজগৎটাকে খুব বেশি করে ভালোবাসি। আমি রসায়ন শাস্ত্র নিয়ে এমএসসি পড়ার পরে বহুদিন গবেষণার সঙ্গে যুক্ত ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তারপর আমি রসায়ন শাস্ত্রকেই শিক্ষকতার প্রধান মাধ্যম হিসেবে নিয়েছিলাম। আমাদের আর তো এখন কেউই ভালো নেই, কিন্তু আমি যেখানে পড়াই সেটাই হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক নাম করা যে সমস্ত স্কুলগুলো আছে প্রথম সারি, সেই প্রথম সারি স্কুলের মধ্যে একটা স্কুল। সেখানে যদিও সরকারি স্কুল, সেখানে আমাদের কিন্তু প্রথম দিন থেকে, আমাদের 22শে মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে, 25শে মার্চ থেকে আমাদের অনলাইন ক্লাস চালু হয়ে গেছে, এবং 11-12 এর সমস্ত ক্লাসই প্রায় আমাকে নিতে হয়। সেই ক্লাসগুলো মেনলি আমি অনলাইনেই করছি। আর সেই অনলাইনে আমাদের সেই মতোই তাদের কোশ্চেন দেওয়া নেওয়া এসব চলছে। আর পরিস্থিতি খুব একটা ভালো নেই, চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ। বহু মানুষকে আমরা হারালাম এই 2020-এ, অর্থাৎ 2019 সালে। কিন্তু একটা কথা বলবো, এই অনলাইন অনুষ্ঠানগুলো আমাদের বড় বেশি কাছে এনে দিল, দূরত্বটা আমাদের মধ্য থেকে মুছে গেল। এখন অনলাইন প্ল্যাটফর্মে বহু অনুষ্ঠান করছি সারা পৃথিবীতে, বহু মানুষের সঙ্গে দেখা হচ্ছে, যেমন তোমার সঙ্গে সেইভাবে পরিচয় হয়েছে। তাদের কবিতা পাচ্ছি, তাদের আমার কবিতা তারা শুনছে, তারা এত বেশি প্রশংসা পাচ্ছে, বিশেষ করে সারা পৃথিবী জুড়ে, তাতে আমি সত্যিকারের আপ্লুত। এইটুকু আমার মনে হয় ভীষণ ভীষণ পাওয়া, আমার জীবনের একটা ভীষণ পাওয়া বলে মনে হয়। সেটাই, কিছু গেলে কিছু, মানে আমরা যে পাচ্ছি আসলে ঘরে বসে, এই যে সত্যি কথা যে ভার্চুয়াল প্রোগ্রাম গুলা করছি, হয়তো যে তুমি ব্যস্ত, আমি ব্যস্ত, আমার এখানে যত মানুষ আসে সবাই ব্যস্ত মানুষ, আমরা সবাই বিজি লাইফ লিড করি। কেউ হয়তো কোথাও স্টোরিতে যে আমাদের হয়তো ওইভাবে সময় হতো না, যেটা সত্যি কথা। ঘরে বসে যেটা আমরা পারছি করোনার ভিতরে, তারপরেও কষ্ট হয় যে কিছু প্রিয় মানুষ হারিয়ে গেছে জীবন থেকে, তাদেরকে আর দেখবো না। আমার অনেক দেখতে পাচ্ছি, নাসরিন সুলতানাকে দেখতে পেলাম, অনেক অনেক ধন্যবাদ। আর একটা সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে রাখি। প্রথমত এই কৃত্তিকার, যিনি প্রযোজক, সঞ্চালক, এবং আর যারা আছেন এই গ্রুপে, সবাইকে হয়তো আমি চিনি না, সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা।
শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকে দীপাবলি, সেই দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং যারা এখনো দেখছেন না, পরে রেকর্ডিং দেখে নেবেন, সবার জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আমি কিন্তু একটুখানি সৌমিত্র চট্টোপাধ্যায়কে আজকে আমার অনুষ্ঠানের প্রথমেই স্মরণ করতে চাই। শুরু করো। তাহলে তোমার পারমিশন নিয়ে আমি অনুষ্ঠানটা শুরু দিদি, শুরু করো। 1935 সালে কুষ্টিয়া জেলার শিলাইদহের কয়া গ্রামে আদি বাড়ি ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাই শেকড় হারানো বাংলাদেশিদের মধ্যে তিনি ছিলেন শেষ প্রজন্ম। একটু কবিতায় প্রথমে আমি তাকে স্মরণ করছি। আলোর ঘরে পড়ল কাঁটা, ফুরিয়ে গেল শেষের গান, আলোর থেকে অনেক দূরে পণ্ডিত মশাই কোথায় যান? বসন্তে তাই বিলাপ শুধু, হীরক রাজার সভায় শোক, রেলগাড়িতে চলল অপু, কাশ বনে আজ বৃষ্টি হোক। বেলা শেষের দু এক ফোঁটা ফুরিয়ে যায় চোখের টান, এত তারা যেতেই হবে, আকাশ প্রদীপ ঈষৎ ম্লান। কনির কানে মন্ত্র বাজে, ফাইট ফাইট, সে তো কদিন আর। অসুখ শুধু হারিয়ে দেয়, নিভিয়ে দেয় চারমিনার। যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি অপু, বেলা শেষে, হীরক রাজার দেশে ইত্যাদি, তার যে বিশেষ বিশেষ, মানে ওনার তো প্রতিভার শেষ নেই, ওনার মতো বাচিক শিল্পীও আমাদের প্রজন্মে আমরা দ্বিতীয় আর কেউ নেই। কিন্তু একটা কথা বলে রাখি, উনি কিন্তু খুব বিশাল মাপের একজন কবিও ছিলেন, সেটা কিন্তু আমরা জানি না। সেটা হচ্ছে ওনার বেশ কতগুলো কাব্যগ্রন্থ আছে। জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে, ব্যক্তিগত নক্ষত্রমালা, আর সপ্তেরা আমার বাগানে। এইখানে এই কাব্যগ্রন্থগুলোয় তার এই মহান ব্যক্তিত্বের চলচ্চিত্র নায়ক, মঞ্চ অভিনেতা, কবি ও বাচিক শিল্পী ছিলেন তিনি। তাই তাদের তো সত্যিকারের কোনো মৃত্যু হয় না, মৃত্যু তাদের কাছে হেরে যায়। আমাদের হৃদয়ের আকাশে চিরকালীন নক্ষত্রের মতো তারা জ্বলজ্বল করেন। আমি তার একখানি ছোট্ট কবিতা, তার লেখা, মানে আমি যেটা পেয়েছি আমি ভীষণভাবে আপ্লুত, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আজ অব্দি কোনো বাচিক শিল্পী পড়েছেন বলে আমি শুনিনি। সেই রকম আমি একটা কবিতা পেয়েছি, সেটা আমি একটু শোনাতে চাইছি। ছোট্ট কবিতা। ভালোবাসা কয়েক ছত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়। কয়েক ছত্র ভালোবাসা করা থাক না নথিভুক্ত, এই মৌজার বৃক্ষ পুষ্প আকাশেরও সত্ত্বাধিকার, আপাতত ভালোবাসার। কোথায় কোথায় বিশ্বস্বাদ ছিল, সেসব থাক অনুক্ত, থাক অনুক্ত, থাক অনুক্ত। কবে গভীর বুকের কান্না ঢেকেছিল অন্তরিক্ষ, কুড়াল দিয়ে কাটতে হলো অনন্যয়ের বিষ বৃক্ষ। থাক অনুক্ত কি খরাতে জিরাত জ্বলে হয়েছে খাক, অনুক্ত থাক। দাখিল থাক অহরাত্র ভালোবাসার কয়েক ছত্র, এই মৌজার বৃক্ষ পুষ্পে সত্ত্বাধিকার। অধুনা এই ভালোবাসার থাক শুধু তাই নথিভুক্ত, হৃদয় ক্ষত বুকের কান্না থাক অনুক্ত, থাক অনুক্ত। সেই শেকড় ছেটে চলে আসার যে ব্যথা বেদনা, সেটা কিন্তু তার এই কবিতায় প্রস্ফুটিত। তাই এই কবিতায় বিশেষ কিছু শব্দ আছে যেগুলো কিন্তু একদম পূর্ব বাংলার শব্দ। সেই শব্দগুলো কিন্তু বেশ কিছু শব্দের এখানে ব্যবহার আছে,
যেগুলো পূর্ব বাংলায় ব্যবহৃত হয় এমন কিছু শব্দ, এবং শুনলে কবিতাটা দেখলে বেশ শক্ত শক্ত শব্দের কিন্তু এখানে উচ্চারণ আছে। মানে খুবই সুন্দর। খুব ভালো একজন লাগলো যে আমি শিক্ষিত আসলে আর শুনিনি, মানুষ তোমার এত মুখে শুনলাম সুন্দর যে তার লেখা সেটা এখানে ফুটে উঠেছে। এখানেই। আমি আসলে ওনার লেখা আর শুনিনি, তোমার কাছেই শুনলাম, খুব ভালো লাগলো শ্রাবন্তী দি। তুমি দর্শকদের জন্য একটা নতুন কিছু দিলে, সত্যি যে এত ভালো লাগলো যে ওনার লেখা, ওনার মুখে আমি আবৃত্তি শুনেছি, যেটা হ্যাঁ, সত্যি কথা, ওনার মুখে আমি আবৃত্তি শুনেছি, কিন্তু ওনার যে লেখাটাই প্রথম আমি শুনলাম, সেই জন্যই ভালো আজকে লাগলো। আমি পাঠ করলাম। বাহ, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আমি এখন চলে যাচ্ছি শেলি জামান খান আপুর কাছে। আপু, তোমার কাছে আবার ফিরে আসলাম। আহ, আচ্ছা, এখন হলো আমার প্রশ্ন হলো যে লেখালেখি কোন অঙ্গনে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? তুমি তো সবকিছুই লেখো আমি জানি, কিন্তু তোমার স্বাচ্ছন্দ্য বোধটা কোথায়? আচ্ছা, আগে আমি শ্রাবন্তীর দিকে একটু ধন্যবাদ দেই, শিওর, কারণ শিওর। সৌমিত্র, মানে সৌমিত্র আমাদের যে খুব এত প্রিয় অভিনেতা, উনি যে লেখালেখি, মানে আমি উনি অসুস্থ হওয়ার পরে আসলে আমি মনে হয় না যে যে যখন কেউ চলে যায় বা কেউ, তখন আমরা তাকে আরো বেশি করে জানি। বেঁচে থাকলে আসলে ভাবি না যে আসলে যেরকম আমরা বাতাসের ভিতরে অক্সিজেনের ভিতরে যখন থাকি আমরা ফিল করি না অক্সিজেন ছাড়া যে আমরা বাঁচতে পারি না, তেমনি যখন কেউ চলে যায় তখন মনে হয় কি যে সে ছিল এমন করে, আমরা আসলে তার অনেক কিছু আগে জানতাম না। আমি মনে হয় যে দেখলাম যে তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার সৌমিত্রর লেখা। আমি কখনো সেটা জানতাম না। আমি জানতাম তিনি আবৃত্তি করেন, অভিনয় করেন, কিন্তু তার লেখা সম্পর্কে আসলে আমাদের জানা ছিল না। তো অনেক ধন্যবাদ দিদি। সৌমিত্রর একটা খুব সুন্দর কবিতার আবৃত্তি আমরা শুনলাম। অসাধারণ লেখা, আপনারা তো শুনলেন যে কি শব্দ চয়ন। মানে আমাকে বেশ ভীষণ দুবার সুন্দর। পড়তে হলো, এত শক্ত উচ্চারণ, যে হ্যাঁ, শব্দ উচ্চারণ চয়ন ভীষণ সুন্দর। ঠিক করার জন্য। তো চলে যাবেন, এটাই নিয়ম, কিন্তু আসলে সৌমিত্র বা ছেড়ে তার দিতে মতো মন এরকম চায় না। আমরা কাউকে আসলে আমরা আসলে মনে হয় কি যেন আমাদের অতীতটা এত সমৃদ্ধ ছিল, কিন্তু আমরা আসলে এখন এরকম লেখক বা এরকম অভিনেতা এরকম কাউকে তেমন করে কিন্তু পাচ্ছি না, তাই না? এটা কিন্তু একটা হতাশার ব্যাপার আছে আমাদের, যে মানে যে সমস্ত চলে যাচ্ছে সংস্কৃতি চলে যাচ্ছে, জায়গাটা আর ফাঁকা থেকে ওইরকম যায়। ঢাকা তৈরি থেকে হচ্ছে না, যাচ্ছে। ফাঁকা থেকে সেটাই। যাচ্ছে। যেমন সুচিত্রা সেন, সে চলে গেছে, তার জায়গাটা তো কেউ নিতে পারেনি। কিন্তু তেমন মানে আসলে সৌমিত্র, হয় কি আহ সেরকম কেউ আসছে না, সেটা কিন্তু একটু ভাবার বিষয়, তাই হ্যাঁ, না? উত্তম কুমার, বা আমাদের দেশে নায়ক রাজ রাজ্জাক, আমি সব দেশ, এপার বাংলা হ্যাঁ, ওপার বাংলা দু বাংলা মিলেই বলছি যে আসলে যে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে, তার জায়গাটা কিন্তু আর মানে হচ্ছে না, শূন্যস্থান পূরণ হয় না। হচ্ছে না। হ্যাঁ, তা না, মানে ওরকম হয়তো ওরকম আসতে পারছে না, দর্শক গ্রহণ করতে পারছে না, আসলে ওরকমই হচ্ছে। হ্যাঁ আপু, হ্যাঁ, ঠিক এখন আছে। আমি আমার কথায় ফিরে যাই, হ্যাঁ, মানে আমার আচ্ছা। লেখালেখির কথায়। হ্যাঁ, তোমার যে তোমার আসলে আমি লেখালেখির কথা। আমি মূলত গদ্য লিখতে খুব পছন্দ করি, মানে গদ্য লেখায় আমি স্বাচ্ছন্দ্য বেশি। বিশেষ করে আমি গল্প লেখা আর কি, গল্প লিখতে খুব ভালো লাগে। মানে এটা আমার খুব স্বতঃপ্রবৃত্ত ভাবে আমার ভেতর থেকে আসে আর কি গল্পটা। তো মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি, কিন্তু সেটাকে আমি কখনো মানে ভাবি না এখনো যে আমি কবি হতে পারবো বা আদৌ কোনো কবিতা আমার হয়। সেটা মাঝে মাঝে খুব একটা আবেগ চলে আসে কোনো একটা বিষয়ে, তখন মনে হয় কি একটা কবিতা অটোমেটিক যখন আসে তখন আমি লিখি, এছাড়া আসলে কবিতা খুব একটা আসে না আমার। মানে কবিতা লেখার আসলে অনেক নিয়ম কানুন আছে, অনেক ব্যাকরণ আছে, ওগুলো আসলে আমি ভালো জানি না। এ কারণেও আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি না কবিতার ক্ষেত্রে। তো গদ্যটা আমি মানে নিজে না না না, সহজভাবে ভালোই। লিখতে পারি। এক- আহ কোন বয়স থেকে লেখো? আর একটা প্রশ্ন, যে কেন লিখো? আমাকে একটু বলো আমার আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে, বা একটু শেয়ার করো যে কোন বয়স থেকে তুমি লেখালেখি শুরু করেছো, আর লেখাটা কেন লেখো, মানে নিজের কি মনে হয় লেখার জন্য, বলো আসলে একটু। লেখালেখিটা কিন্তু আমি শুরু করেছিলাম মনে হয় যখন আমি কলেজে পড়ি, তখন লিখতাম। তখন তো আসলে আমরা কাগজে লিখতাম এবং সেগুলো অনেক বেশিরভাগ লেখা আসলে
মানে প্রকাশ করা হয়নি কখনো, মানে সাহস ছিল না প্রকাশ করার। তো সবসময় মনে হতো যে আমার লেখা বোধহয় হয় না, বা কেউ হয়তো হাসবে বা সমালোচনা হবে, এই সমস্ত কারণে কখনো তেমন ভাবে প্রকাশ করা হয়নি। তো বেশিরভাগ আমার লেখা আসলে আমি লেখালেখি নিয়ে সামনে এসেছি 2016 থেকে। আমি বলবো এটা বিশেষ করে অনলাইন ভিত্তিক, যেরকম আমাদের ফেসবুক যখন শুরু হলো, অনলাইন বিভিন্ন লেখালেখির গ্রুপ এলো, তৈরি হলো, সেই জিনিসটা আসলে লেখালেখি নিয়ে সামনে আসার একটা সুযোগ করে দিয়েছে। যখন আর কি অনলাইন গ্রুপে লিখতাম, একটা লেখা পোস্ট করলাম, পাঠকদের মতামত পেলাম, মানে মোটামুটি সামনাসামনি আমাদের সাথে পাঠকদের সাথে একটা যোগসূত্র তৈরি হলো আর কি, যে আমার একটা লেখা পড়ে কেউ আমাকে এখানে কমেন্ট করলো, লেখাটা ভালো হলো বা আরো ভালো হতে পারতো এরকম। তখন এই যে একটা ফিডব্যাক পাওয়া শুরু করলাম, সেটাই আসলে আমি বলবো যে আমাকে লেখালেখি করতে আরো সাহসী করেছে, এবং লেখা প্রকাশ করার মতো অনুপ্রেরণা পেয়েছি আমি এখান থেকে, কিন্তু অনলাইন গ্রুপগুলো থেকে। তো আমার লেখালেখি মূলত আমি বলবো যে আমি অনলাইন গ্রুপের কাছে আসলে অনেক ঋণী। সেটাই আমি এরকম একটা প্রশ্ন করি যে সবাই আসলে অনেক সময়, যে ফেসবুক হলো মলাটবিহীন বই। অবশ্যই হ্যাঁ। এখানে আমরা বলতে পারি যে পোস্ট করলে লেখা যে সাথে সাথে অনেকে হয়তো না পড়ে আপু যেটা সত্যি কথা বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বা বেশিরভাগই কিন্তু পড়েই বলে। তখনই তুমি কিন্তু পাঠকদের তোমার মতামতটা বোঝা যায় তাদের কমেন্টের মাধ্যমে, যে তুমি কি লিখেছো না লিখেছো তখনই বুঝবে। যে কেউ একজন বিশ্লেষণ করে তোমাকে কমেন্ট করলো, তখন তুমি বুঝবে যে না আসলে সে পড়েছে লেখাটা, বা শুধু চমৎকার বা ইয়া বলেনি। ওটাই আসলে হলো কি, যেরকম আসলে সবার লেখাটাই আমরা ফেসবুকটা আমি বলবো যে আমাদের বলো আপু। মানে আমি বলতে চাচ্ছি, যখন আমরা একটা লেখা পোস্ট করি একটা লেখার গ্রুপে, তখন কিন্তু মানে এটা আগের চেয়ে অনেক সহজ। যেরকম আগে একটা লেখা নিয়ে কিন্তু সম্পাদকের কাছে, কোনো পত্রিকার সম্পাদকের কাছে যেতে হতো, তাই না? তো সম্পাদক সাহেব ওটা পছন্দ করলো কিনা, হয়তো 2 মাস 3 মাস, বা মনে আমি লেখা দিয়ে বসে আছি, কোনো সারা শব্দ নাই। তো সেটা আসলে একটু মানে তখন হতাশা আসে যে হয়তো আমার লেখাটা সম্পাদক পছন্দ করেননি। এখানে জানাশোনারও একটা ব্যাপার ছিল, যে জানাশোনা মানে ওরকম পরিচিত হলে হয়তো অনেক সময় লেখা প্রকাশিত হতো, বা খুব ভালো হলে হয়তো প্রকাশিত হতো। তো তা তো হয় কি যে আমরা সেই ফিডব্যাকটা কিন্তু পেতাম না। কিন্তু অনলাইন গ্রুপগুলোতে লিখতে গিয়ে হয় কি যে সাহস চলে আসে, যে আমি নিজের লেখাগুলো পোস্ট করার জন্য আমাকে কাউকে ধরতে হচ্ছে না, কারোর কাছে যেতে হচ্ছে না। তো এখান থেকে যে সবাই খুব ভালো হচ্ছে তা না, ভালো লেখক, তবে অনেক ভালো ভালো লেখক কিন্তু আমরা পেয়েছি এই অনলাইন গ্রুপ থেকে। অনেকে মানে অনেক কবি, অনেক লেখক অনেক আমরা ভালো ভালো পরিচিত হয়েছি কবি সাহিত্যিক পরিচিত হয়েছে, এবং আমরা বুঝতে পেরেছি যে কার লেখার মানটুকু বুঝতে পেরেছি, যেহেতু আমরা দেখছি রাইট। আগে তো একটা বই কিনে আমাদেরকে পড়তে হতো, যে একটা বই কিনে এনে তা আমরা হয়তো সেটা পড়তাম, তারপরে হয়তো বলতাম না এটা ভালো হয়েছে না মিডিয়াম বা মোটামুটি। কিন্তু এখন কিন্তু তা না, এখন তুমি দেখলেই আমরা কিন্তু বলতে পারি যে মানে অ্যাটলিস্ট মতামতের সুযোগটা করে দিয়েছে, যে আমাদেরকে সুযোগটা করে দিয়েছে আপু। তোমার নিজের লেখার কিছু অংশ কি পড়বে আজকে? হ্যাঁ, কোন লেখক কতদিন সার্ভাইভ করবে, মানে তার লেখা কতদিন টিকে থাকবে, এটা অবশ্য লেখকের উপরে নির্ভর করে, সে কিভাবে লিখছে, তার লেখনী সেটাই, সে কিভাবে লিখছে। এক একজনের স্টাইল এক এক রকম, হ্যাঁ সুযোগ পাচ্ছে, এবং পাঠকের মনে যেমন আমরা তো পাঠক, যে অন্য লেখা ভালো লাগছে, যারা অনেকে হয়তো চিনি না, বিভিন্ন গ্রুপে দেখছি যে লিখছে, ভালো লাগছে মাঝে মাঝে আপু দেখে। তোমার যদি কোনো নিজের কিছু পড়তে চাও পড়তে পারো, কিছু আছে পড়বে নিজের লেখা? আমার যে উপন্যাস, আমি কাদম্বরী, এটার একটু শেষের একটা প্যারা একটু পড়ছি। শিওর, পড়ো আপু। এটা আমার রবি ঠাকুরের বৌঠান, আমি জানি তুমি রবি দেবীকে নিয়ে লেখা নতুন বৌঠানের উপর। আমি একদম শেষে কত ফরমার বই এটা আপু? এটা হলো কত ফরমার বইটা? এটা ফরমাট আসলে মনে হয় 20 ফরমাট ছিল। কত পেজ? এটা হলো না কত পেজ? পেজ বলছি, এটা হলো
পেজ বললে 280 বোঝা পেজ, যাবে। 80 পেজ, বইটা হলো 280 পেজ। আচ্ছা, হ্যাঁ 16 পেজে 20 এক ফরম্যাট, আমার মানে মনে হয় 20 ফরম্যাট 20 বইটা, 20 এর মতো। হ্যাঁ 20 ফরম্যাট বই। ঠিক আছে, পড়ো আপু। একটু শেষের একটা প্যারা একটু পড়ছি। হ্যাঁ শিওর, পড়ো। আমি রবির মুখের দিকে তাকালাম। আমি যেভাবে ভাবছি রবিও কি তাই ভাবছে? পুরনো দিনগুলো কি রবিকেও ব্যথাতুর করে তুলছে? হঠাৎ করে যেন রবি একেবারে ভেঙে পড়লো, হু হু করে কেঁদে উঠে ডাকলো, নতুন বৌঠান, নতুন বৌঠান, তুমি কি কখনোই আর আসবে না? তারপর ছোট বাচ্চা ছেলের মতো করেই শুয়ে পড়লো বারান্দার ধুলো ভরা সেই খালি মেঝেতে। সে সারা রাত শুয়ে রইল বারান্দায়, আমিও তার পাশে বসে রইলাম। মাঝরাতে ঝুম বৃষ্টি শুরু হলো। আমার সাধ্য কি আমি ঘুমন্ত রবিকে আগলে রাখি বৃষ্টির ছাট থেকে। বৃষ্টির ছাটে ঠান্ডা হাওয়ায় সে কুকড়ে গেলেও জাগলো না, কেবল ঘুমের মাঝে বলে উঠল, হে কিটি, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। যেন ঘুম আর জাগরণের মাঝে তার নিষ্পাপ সুন্দর মুখে একটি গভীর প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ল। আমি গভীর মমতায় তার ভেজা চুলগুলো স্পর্শ করে বললুম, বোকা ছেলে, এখনো তোমার বুদ্ধি হয়নি। খুব সুন্দর, আমি তো কাদম্বিনী ভেতরে ডুবে গেছি। হ্যাঁ, নতুন মানে বৌঠান। হ্যাঁ, নতুন বৌঠান মানে আসলে নতুন বৌঠান মানে কাদম্বরী দেবী কিন্তু আসলে আমাদের অনেকের মাঝে খুব গভীর একটা তার বিরাজ করে। বিরাজ করছে, এবং তার রাইট। চরিত্র রবি ঠাকুরের সাথে তার সম্পর্ক সবকিছু মিলিয়ে আমাদের মাঝে কিন্তু কাদম্বরীর একটা মানে বিশেষ একটা মমতা আছে তার প্রতি আমাদের সব অনেকেরই, সবার, হ্যাঁ একটা মমতা অনেকেরই আছে। বোধ, এবং মানে তার কাদম্বরী একটা কাল মানে তার সব তার মানে মেয়েদের ভিতরে বলবো বা মহিলাদের ভিতরে বলবো যে নিজের ভিতরে বিরাজ করে। অনেক মানে যারা রবি ঠাকুরের লেখা পছন্দ করে বা মানে আমি মনে হয় কেউ মিলারিনী হতে চায় না, সবাই কাদম্বরী হতে চাই। সবাই মানে আমরা আসলে কাদম্বরীকে। রবি হ্যাঁ ঠাকুরের লেখা ওটাই বা আমি বলতে তার চেয়েছি। ছবি আঁকা, তার কবিতা সবকিছুর মাঝে কিন্তু কাদম্বরীর একটা ছায়া খুঁজে পাই। এবং আমরা মানে আমার নিজের সেটাই কাছে কখনো মনে হয় না যে কাদম্বরীকে বাদ দিয়ে রবি ঠাকুর আসলে রবি ঠাকুর হতে পারতেন। মানে সেটাই যে সেটাই, হ্যাঁ, অসম্পূর্ণ। অসম্পূর্ণ, হ্যাঁ অসম্পূর্ণ, ওটাই আমি অসম্পূর্ণ। বলেছি কেউ মিলানিনী হতে চায় না, সবাই না, কাদম্বরী হতে চায়। আমি যখন এই কাদম্বরী লিখেছি মানে প্রায় এক বছর 1 থেকে 2 বছর বসে আমি এটা ধারাবাহিকভাবে যখন লিখেছি এবং একটা অনলাইন গ্রুপে ক্যানভাসে আমি এটা ধারাবাহিকভাবে পোস্ট করতাম। তো তখন ও মানে আচ্ছা, আমি আমার মনে হতো কি আমি বোধহয় কাদম্বরী, মানে আমি যখন লিখতাম আমি কাদম্বরী, আমি মানে সেটাই। 2 বছর পর্যন্ত হ্যাঁ, আমি একটা ঘোরের ভিতরে ছিলাম, মনে হতো আমি বোধহয় কাদম্বরী। হ্যাঁ, ওটাই হয় আপু, ওটাই ওটাই হয়। হয়। আমি এবার আমি এবার 2019-এ আমি জোড়াসাঁকোতে গেছি। আমি বের হয়ে এসে আমি কাদম্বরীকে নিয়েই আমি একটা লেখা লিখলাম, যে আমার মানে এসে আমার না চোখের পানি পড়ে গেছে, যে মনে হচ্ছে যে মনে হয় কাদম্বরী মানে আমি ছিলাম। আমি পুরা বাড়িটা যখন ঘুরছি, ওনার রুমটা সিল করা আছে, তখন আমি কি আমি এসেই মানে একটা লেখা, ছোট করে একটা লেখা আমি লিখলাম। খুব ভালো লেগেছে। সেটাই বললাম যে যখন যে লেখে তখন মনে হয় নিজেরাই কাদম্বরী, কেউ মিলারিনী হতে চায় না, সব কাদম্বরী হতে চায়। এমনকি আমি যখন ক্যানভাসে লিখতাম, মানে ক্যানভাসে মানে আমার এরকম অনেকে আমার বন্ধুরা আমার পাঠকরা আছেন যে অনেকে আমাকে বলতেন নতুন বৌঠান বলে ডাকতে, এবং মোটামুটি ভাবে ক্যানভাসে আমাকে সবাই কাদম্বরী নামেই চিনে। এমনকি তাদের সাথে যখন আমার দেখা হয় বই মেলায়, আমাকে কেউ শেলি বলে ডাকে না, মানে অনেকে সব বলে কি যে কাদম্বরী। কাদম্বরী এসে গেছে, আমাদের কাদম্বরী এসে গেছে। তো এটা আমি মনে করি কি এটা আমার জন্য একটা বিশেষ মানে সত্যি সত্যি অনেক বিশেষ বড় পাওয়া। হ্যাঁ, আমি তোমার কাছে আপু আবার ফিরে আসবো। আমি একটু চলে যাচ্ছি শ্রাবন্তী চক্রবর্তীর কাছে। দিদি তোমার কাছে আবার ফিরে আসলাম। কবিতা শুনবো, সবাই ওয়েট করছে তোমার আবৃত্তি শোনার জন্য। আবৃত্তি করো। আমার পছন্দ বলবো না?
আগে একটা আমি দীপাবলির কবিতা বলে নি, তারপর তোমার পছন্দের কবিতা বলবো। আমি আজকে একটা কবিতার আগে দীপাবলির শুভেচ্ছা সবাইকে জানাবো। আচ্ছা, এটার জন্য আমি নির্বাচন করেছি কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুলের একটা কবিতা পড়বো আজকে। দীপাবলি, সারা ভারতবর্ষে আজকে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। শোনা যাচ্ছে তো? কানেকশনটা মনে হচ্ছে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি। ঠিক আছে, এটি খুব শক্ত কবিতা পড়ছি। রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বার পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন। দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শেথা জালো কাল চিতা। তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে শ্বেতাব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান। চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করতালি, বল হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিড়িয়া চাবুক করো মা, সে চাবুক হোক নভতরিত। জালিমের বুকে খুন ঝরে পড়ে লালে লাল হোক সে থরিত। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙ নেশা। পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার তনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাস্তু। সে তো শতদল বাসিনী নয় মা, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। মানে মাকে এবার রক্তাম্বর ধারণ করতে হবে এই করোনা অসুরকে বধ করার জন্য। আর সে তো শতদল বসন পড়লে চলবে না, রক্তাম্বর ধারণ করেই যুদ্ধে অবতীর্ণ হতে হবে, ধারণ করতে হবে। ভালো লাগলো অনেক। হ্যাঁ, অনেক হাই আবৃত্তি, মানে অনেক স্ট্রং। এখন কি শোনাবে? আচ্ছা, এবার আমি তোমরা সবাই কাদম্বরীর কথা খুব বললে। আমি কিন্তু কাদম্বরীর কথা, কাদম্বিনীর কথা বলবো না। আমি বলবো তার নাম, যিনি হলেন মৃণালিনী। কবিতায় বলবো তার কষ্টের কথা। কারণ নতুন বৌঠানকে সারা পৃথিবী জানে, তার কষ্টের কথা সারা পৃথিবী জানে। সারা পৃথিবীর মানুষ তার জন্য দুঃখ পায়, কষ্ট পায়। তাকে উদ্দেশ্য করে কবির অনেক কবিতা আছে। হেকেটি বলে তাকে সম্বোধন করতেন, অনেক কবিতা আছে। কিন্তু সেভাবে নতুন বৌঠানের মতো মৃণালিনী কখনো কবির কাছে কোনো সমাদর পাননি। বিথি চট্টোপাধ্যায়ের একটা কবিতা পড়ছি, প্রাণাধিকেশু। আমি এখন একাকী, মাঝ রাত, মাধুরীলতা পাশে ঘুমিয়ে আছে। তুমি এখন শিলাই দহে পটে, নিবিড় চিঠি ইন্দিরার কাছে। তোমার বলে জ্যোৎস্না ফটফটে, আমার কথা ভুলে যাবার মতো। উপযুক্ত স্নিগ্ধ পটভূমি, জ্যোৎস্না রাত,
আকাশ যথাযথ। এখন তুমি প্রেমিক কবি চিঠি, এখন তুমি হারানো বৌঠান, বিবির কথায় আত্মহারা হও, ওকে পাঠাও নতুন লেখা গান। আমি তোমার ৮ পৌড়ে বউ, তোমায় আমি সত্যি ভালোবাসি। আমার শরীরে যখন তুমি নাও, যখন তোমার শোভন মধুর বাসি, বুঝতে পারি অন্য কাউকে ভাবছো। আমার বুকে কোমল রং সুখ, অথচ তুমি আমাকে দেখছো না। দিগন্তে কার গভীর স্মিত মুখ। এসব কথা তোমাকে বলবো না, আমার বলার ভাষাও ভালো নয়। রাগ রাগিনীর সুর চিনতে আজও আমার দারুণ ভুল ভ্রান্তি হয়। আমি একটা বোকা গ্রাম্য মেয়ে, তোমার লেখা বুঝতে ভয় সারা। আমায় তোমার কি বা প্রয়োজন, রান্নাঘর আর শয্যা কক্ষ ছাড়া? প্রথম প্রথম তোমার ছন্দ ভুল সূত্রে দিতে নতুন বৌঠান। এখন যেমন বিবি, তোমার লেখা অসামান্য সুরে বসিয়ে গান। আমি নীরব একাকী মাঝরাতে, আমার কোনো নিজস্ব সুর নেই, যে সুর দিয়ে তোমার ঘুম ভাঙে। তোমার সে সুর আমায় ছুঁতে নেই। তুমি যখন পদ্মা থেকে ফেরো, বিবির মতো আঁট করে চুল বাঁধি, তবুও তুমি আবার চিঠি লেখো। শুনছো আমি লুকিয়ে একা কাঁদি। যেদিন তোমার অমন মুখে মেঘ, সেদিন আমি চোখে কাজল পরি, আত্মঘাতী বৌঠানের মতো পিঠের ওপর চুলটা মেলে ধরি। তবুও তুমি মেঘ হয়েই থাকো। আর কিভাবে কত নকল করি! যারা তোমায় মেঘ বানিয়ে দেয়, তাদের মতো অধরা অপসরী আমি তো নই। এটাই আমার দোষ। আমার দুঃখে আভিজাত্য নেই, আমার ক্রোধেও রুচিচ্ছাপ নেই। আমার অশ্রু লেখনি কোনোদিন। আমার কথা ফুরিয়ে এলো যেন। এসব কথা ফুরিয়ে যাওয়াই ভালো। তুমি এখন শিলাই দহে একা, ফুটছে প্রথম রূপোর মতো আলো, ফুটছে প্রথম রূপোর মতো আলো। ভালো লাগলো? অনেক সুন্দর। আমি অনুভব করছিলাম যে মৃণালিনীর এই কষ্টটা, যে কি যে কষ্ট বুকের ভিতর ধারণ করে রেখেছে। খুব আসলে জানি না ওনার যে কষ্টটুকু হয়তো ওটা নিয়েই যে লিখেছেন, ওটা অনুভব করেই লিখেছেন। আসলে দুজনের কষ্ট দুরকম, যেমন কাদম্বিনীর কষ্টটা ছিল তেমন মৃণালিনীর কষ্ট ছিল। আমি বলবো দুজনের কষ্ট দুরকম ছিল। আমরা তো আসলে কাদম্বিনীকেই বেশি সবাই ভালোবাসি, কারণ কবির লেখায় রবি ঠাকুরের লেখায় সবসময় কাদম্বিনীর কথাই ভেসে উঠেছে না দিদি? যে এই জন্যই আমরা ওনাকে বেশি চিনি, ওনাকে বেশি জানি। সুনীল কিন্তু আসলে যে গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো এই উপন্যাসে কাদম্বিনীর পুরো কষ্ট দুঃখ বর্ণনা আছে। আমি অনেক অনুষ্ঠানে ওটা পড়েছি। ওটা প্রায় 10 মিনিটের একটা উপস্থাপনা। আমি পরে কোনোদিন তোমাদের আবার পড়ে শোনাবো, যেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোর একটা পরিচ্ছেদ আছে, 10 মিনিট মতো লাগে পড়তে। সেইখানে পুরো কাদম্বিনীর মৃত্যুটা অসাধারণ বর্ণনা আছে। আমি কোনোদিন পরে শোনাবো নিশ্চয়ই। শিওর। তুমি এখন তোমার আমি চুপি চুপি তোমার টাইমলাইনে গিয়েছি এবং তোমার কিছু কবিতা আমার এত ভালো লেগেছে, আবৃত্তি, সত্যি কথা যেটা হয়তো তোমাকেও আমি বলিনি, সত্যি ভালো লেগেছে। তার ভিতরে প্রাক্তন জয় গোস্বামীর প্রাক্তনটা তুমি একটু পড়ে শোনাও, আমার খুব ভালো লেগেছে। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায়,
সকাল বা টিফিন সঙ্গে নেয় আমাদের কিনা? মেয়েদের মনের কথা আমাদের একদম। মেয়েদের এটা অনেকেরই মানে কষ্ট দুঃখ এইভাবে প্রকাশ পায় না, যেটাকে কবি তার বর্ণনায় তুলে ধরেছেন। আমার ভিডিও আছে এই কবিতাটার, তোমার ভালো লেগেছে সেই জন্য অনেক ধন্যবাদ। আমি পড়ছি জয় গোস্বামীর কবিতা হ্যাঁ, প্রাক্তন। ভীষণ সুন্দর কবিতাটা, বলো। হ্যাঁ, আমি কিন্তু এবার একটু আলোটা জ্বালিয়ে নিলাম, বড্ড অন্ধকার হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছিল, হ্যাঁ আলোটা হ্যাঁ, জ্বালিয়ে ঠিক আছে, নিলাম। এখন ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ঠিক একটা আছে। কাপ চলা, আলোটা জ্বালিয়ে দিলাম। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, তারপরে কে আগের মতো দুগ্গার মা কটায় আসে, আমায় ভোরে উঠতে হতো, সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির, জানলা দিয়ে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়, দাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন, টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে, কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না, রাত বিরেতে কি আর দেখবে। কেন, ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন, কোন মেয়েটা, সেই মেয়েটা, সে তো কবেই ছেড়ে গিয়েছে। বেশ হয়েছে, উচিত শাস্তি, অত কাণ্ড সামলাবে কে। মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে, দাদা বৌদি, মা ভাই বোন, তিন কুলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়, কে ডেকে দেয় সকাল সকাল, রাত্রিরে কে দরজা খোলে, ঝক্কি পোহায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন। খুব ভালো লাগলো। জয় গোস্বামী আমার এমনিও খুব প্রিয় লেখক, মানে আমার খুব ভালো লাগলো, তোমার গলায় আরো বেশি সুন্দর লাগলো দিদি, যে তুমি এত সুন্দর করে আবৃত্তি করেছো। তোমরা বাচিক শিল্পী যারা, তোমরা সবাই সবকিছু ফুটিয়ে তুলো। সত্যি কথা, যে আমরা হয়তো অনেক সময় লেখালেখি করি, সেটা নিজেরা যখন লিখি, হ্যাঁ লিখেছি, বা যারা পাঠক ওরাও অত বুঝতে পারে না, যখন তোমাদের গলায় উঠে তখন জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়, অনেক তোমাকেও মানে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার টাইমলাইন থেকে আমার ভিডিওটা দেখে, ভিডিওর এফেক্ট হয়তো এখানে তো আনতে পারবো না, সেখানে মিউজিক আছে, স্টুডিও রেকর্ডিং, সেটাই, কিন্তু সেটা খুব তোমার সুন্দর, যে অনেকদিন ভালো আগে লেগেছে। করা, তোমার যে এত ভালো লেগেছে এবং যে তুমি আজকে সেটা করতে বললে, আমার এই জন্য আমি খুব খুব আমার ভালো লাগলো, অনেক শুভেচ্ছা তোমাকে। অনেক অনেক সুন্দর লেগেছে সত্যি কথা যেটা। আহ তাহলে তুমি আরেকটা কবিতা পড়ো, পড়ে আমি তারপর আবার সেলি আপুর কাছে যাবো। তুমি আরেকটা আমার দর্শকদের উদ্দেশ্যে আরেকটা আবৃত্তি শোনাও। আচ্ছা, তুমি যখন জয় গোস্বামীর কবিতা ভালো লাগছে বললে, আমি জয় গোস্বামীরই আরেকটা কবিতা পড়ছি, খুব খুব প্রচলিত এবং ভীষণ সুন্দর একটা কবিতা। জয় গোস্বামীর কবিতাটি হচ্ছে মেঘ বালিকার জন্য রূপকথা, একটা সুন্দর প্রেমের কবিতা।
খুব খালি কষ্ট করলে হবে? রবীন্দ্রনাথ, মৃণালিনীর কষ্ট, এখানে প্রাক্তনে বললাম বিচ্ছেদ হয়ে যাওয়ার কষ্ট, এবার এখানেও বিচ্ছেদ আছে, কিন্তু একটা সুন্দর প্রেমও আছে। মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম কুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, কি মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার, ঢাল তলোয়ার পক্ষীর আছে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দেবে। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চীনা মুখ তো একটাও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে ভাসিয়ে দাও গাঁয়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড়খানায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি এসে আমায় দেখতে পেয়ে বললে, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে নিজের কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ২-১ মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এই পৃথিবীর ১০০ রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথার আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি।
কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই, আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। খুব সুন্দর, খুব সুন্দর আবৃত্তি করেছো দিদি, সত্যি খুব ভালো লেগেছে। আসলে জয় গোস্বামী সত্যি কথা অনেকেরই প্রিয়, আমার খুব প্রিয় একজন লেখক, অনেকেই প্রিয় আছে। হ্যাঁ, অনেকে আমাদের এপার বাংলা ওপার বাংলা অনেকেই প্রিয় আছে, তার ভিতরে কিছু থাকে না, কিছু কবিতা খুবই ভালো লাগে। জয় গোস্বামী আমার ওরকম একজন লেখক, কবি। ঠিক আছে দিদি, আমি তোমার কাছে আবার ফিরে আসছি। আমি এখন শেরিজামান খান আপুর কাছে যাচ্ছি, আবার তোমার কাছে আবার ফিরে আসছি। হ্যাঁ আপু, তোমার কাছে আবার ফিরে আসলাম। একটু প্রশ্ন নিয়ে আছি, লেখকের দেখা ও সাধারণ মানুষের দেখার ভিতরে কি পার্থক্য আছে? কোনো একটা বিষয়বস্তু যেটাই বলো, যে তোমার লেখা বলো বা যেটাই বলো, লেখকের আর দেখাটা আর সাধারণ মানুষের দেখার ভিতরে পার্থক্যটা কি একটু বুঝিয়ে বলো। মানে লেখক তো আসলে সাধারণ মানুষই, আমরা সব সাধারণ মানুষরা যেভাবে দেখি, তবে যখন কেউ লিখে মানে লেখক হয়ে ওঠে, তার দেখার মাঝে কিছু একটু বিশেষত্ব থাকে। মানে যখন আমরা যে কোনো একটা ঘটনা ঘটে যায়, আমরা যখন সবাই দেখি, তো লেখক যখন সেই জিনিসটাকে একটু বিশেষভাবে দেখে, মানে তার মনে জিনিসটা যেভাবে রেখাপাত করে, তার মনে যেটা একটা আলোড়ন তৈরি করে, লেখক পারেন সে জিনিসটাকে আবার লিখে ফুটিয়ে তুলতে, বা তার কিছু উপমা যোগ করে, বা কিছু তার মনের মাধুরী যোগ করে সেটাকে একটা বিশেষ কিছু তৈরি করতে পারেন। হয়তো সাধারণ মানুষ তার মনে হয়তো তেমন ভাবে জিনিসটা রেখাপাত করে না, এবং যার মনে রেখাপাত করে সেই লেখক বা কবি হয়ে উঠতে পারেন। মানে সে তার মনে একটা ভাবের তৈরি হয়, তারপরে সে জিনিসটাকে সে আবার তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেন, তখন জিনিসটা একটা অনন্য রূপ হয়ে যায়। এটাই হলো পার্থক্য। হ্যাঁ, মানে একটা সাধারণ ঘটনায় কিন্তু সাধারণের চোখে যখন সাধারণ থাকে, লেখক সেটাকে অসাধারণ করে প্রকাশ করেন। আবার আমরা বলি যে এই জিনিসটা তো আসলে আমি মনে মনে ভেবেছিলাম, কিন্তু লেখক কিভাবে লিখে দিলেন, কিন্তু আমি হয়তো লিখতে পারি, জানলো আমার মনের কথাগুলো, মনের কথাটা। তো লেখক এভাবে আর কি তার মানুষের, আমাদের জীবন, দৈনন্দিন জীবন থেকে, বাস্তব থেকে বিভিন্ন তথ্য, বিভিন্ন উপাদান, বিভিন্ন উৎস খুঁজে বেড়ান এবং সেগুলোকে লিখেন। কিন্তু ঘটনা হয়তো একই, কিন্তু তখন একজন লেখক আসলে সেটাকে ফুটিয়ে তুলেন আরো ভালো করে, এবং তখন সাধারণ গল্পটাকেই এটা অসাধারণ করে। হ্যাঁ, একটা চলতি পথে একটা যে কোনো একটা কিছু দেখে আমরা অনেকেই হয়তো হেঁটে চলে যায়, যে তার মন বিশেষ রেখাপাত করে না ঘটনাটা, কিন্তু লেখকের মন কিন্তু ওই ছোট্ট একটা ঘটনাকে হয়তো ফিরে এসে মনে হলো তার এই ঘটনাটা তার মনে এত রেখাপাত করলো, সেটা নিয়ে সে একটা গল্প লিখে ফেললো, ছোট্ট একটা প্লট। এটাই হলো ছোট্ট একটা প্লট। ওটাই আসলে তো মানে পার্থক্যটা থাকে লেখক আর পাঠকের। লেখক আসলে জীবন থেকে বিভিন্ন উপাদান খুঁজে বেড়ান যে কোন, মানে সেটাই আমরা ডাইরেক্ট জানার চেষ্টা করি, ওটা হুবহু না লিখে ওটাকে একটু ভালো করে, মানে লেখকের আসলে আমরা তো জীবন থেকে যত ছোট গল্প লিখি বা গল্প লিখি, উপন্যাস লিখি, এভাবে কিন্তু আসলে প্রতিটি ঘটনা কিন্তু কিছু না কিছু লেখক তার বাস্তব জীবন থেকে, আশেপাশের মানুষ থেকে, বন্ধু বান্ধব থেকে, তাদের জীবন থেকে এই সংগ্রহ করা তার এই গল্পগুলো।
তো লেখালেখি কিন্তু আসলে সবই তাই জীবন ঘনিষ্ঠ, আমরা জীবন থেকে কিন্তু জীবনের ঘটনা থেকে কিন্তু এগুলো পাই, জীবনের তাই না? ঘটনা থেকে এগুলা পাই আমরা, হয়তো হুবহু লিখি না, হয় কোনোভাবে ওটাকে একটু লেখা হয়। আসলে হুবহু হ্যাঁ লেখা হ্যাঁ তো আসলে যায় না কারো সেটাই। জীবন কাহিনী নিয়ে। তা ওটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা উপস্থাপন করি, সেটাই। ওটাই হুম, সুন্দর করে, তখনই কবিও তাই আসলে করেন, আমরা মনে করি আচ্ছা কবিরাও ও তাই। আমার কাহিনীটা কিভাবে জানলো। কবিরাও তাই করেন। সেটাই। কবিরাও তাই করেন। তুমি সমরেশ বসু সাহিত্য তুমি তুমি সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেয়েছো, সেটা তোমার জন্য যেমন গর্বের, আমাদের সবার জন্যই গর্বের, এপার বাংলার ওপার বাংলা। তোমার তখন অনুভূতি কি? এবং গল্প সংকলন আবর্তন নিয়ে কিছু বলো। সেই অনুভূতিটাও জানতে চেয়েছি, যে তুমি তখন কি মনে করলে যে তুমি এটা পেয়েছো। যে তখন তুমি বাংলাদেশে, আমি জানি এবারই পেয়েছো জি 2009 বিশে 20 20তে। 2020 হ্যাঁ, আমি দেখেছি তোমাকে, তুমি বইমেলায় ঘোরাঘুরি করছো, তখনই তো আটকে, মানে তুমি একদম আসতে পারলে না আবার, ওখানেই হ্যাঁ হয়ে গেলে করোনার হ্যাঁ জন্য। হুম। আহ, আমি ওটাও দেখেছি তুমি পুরস্কার নিচ্ছ বাংলা একাডেমি থেকে, সমরেশ বসুর পুরস্কারটা খুব ভালো লেগেছে, বিশ্বাস করো আপু, যে আমাদের এখানে আমেরিকা বা নিউ ইয়র্কের আমাদেরই জানাশোনা একজন সমরেশ বসুর পুরস্কার নিচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তোমার অনুভূতিটা বলো, এবং আবর্তনটা নিয়ে, তোমার গল্প সংকলন আবর্তনটা নিয়ে কিছু বলো আমাদেরকে, ওটা জানতে চাই, ওটা আমারও জানা নেই। এই এই এটা হলো আবর্তন, আমার একটা গল্প হ্যাঁ, সংকলন, 14টা গল্প আছে এই সংকলনে। আচ্ছা। তো এই মানে 2020 বই মেলা, 21শে বই মেলায় আর কি আমি বইটা প্রকাশ কত পেজের বই আপু করেছি। এটা, কত পেজের বই? এটা 14টা এটা গল্প? হলো 135 পাতা, আচ্ছা। 135 পাতার বই, আহ, 14টা গল্প। 14টা গল্প। হ্যাঁ কি এই বিষয় এই বই গল্পগুলো আপু, এই মানে এই সব বই মিলিয়ে? এই বইটি প্রকাশ মানে করেছে শব্দশৈলী। আহ, শব্দশৈলী। বইটিতে বিভিন্ন ধরনের গল্প আছে, মানে কিছুটা আচ্ছা, আমাদের মানে এই অভিবাসী জীবনের গল্প আছে, আমাদের ওকে। বিদেশে থাকা, তারপরে আহ, আহ, তাদের মানে যারা আমরা এই প্রবাসী থাকি আমাদের জীবন, তারপরে দেশের গল্প আছে, এবং কিছু অ্যাকচুয়ালি এটাকে কিছুটা বলা যায় সায়েন্স ফিকশনের মতো, দুটো গল্প আমার আছে ও যেটা আমি ভবিষ্যৎ নিয়ে, মানে আচ্ছা, 2030 বা 2040-তে আমাদের পৃথিবী কেমন হবে, ব্যাক ব্যাক টু দ্য ফিউচার। ফিউচার, হ্যাঁ মানে ওই আমাদের জীবন কেমন হবে এটাকে কিছুটা আর কেমন কি কেমন? কল্পনা করি, এরকম দুটো গল্প আছে যেটা আমি লিখেছি। মানে ওই সময়ে আমরা আসলে মানুষরা কিভাবে জীবন যাপন করব, পৃথিবী কোথায় যাবে, কোন পর্যায়ে, এরকম কোন একটা পর্যায়ে যাবে? ফ্যান্টাসি টাইপের দুটো গল্প আছে। বাহ। এই সবকিছু মিলে আর কি 14টি গল্প। তো বইটি তারপর যখন তোমার হ্যাঁ, হ্যাঁ বলো। বইটি যখন প্রকাশ হলো, আমি চেষ্টা করতাম প্রায় প্রতিদিনই বই মেলায় যেতে, আসলে সম্ভব হতো না, আমি থাকতাম আর কি মিরপুরে। তো বই মেলা আর ঢাকার যানজট তো মানে বিশ্ববিখ্যাত, যে বসে থাকতে থাকতে একটা মনে হয় কবিতা বা একটা উপন্যাস লিখে ফেলা যায়, এরকম অবস্থা। হ্যাঁ, একদম ঠিক বলেছ, আমি লিখেছিও লাস্ট টাইম, যে হ্যাঁ গাড়িতে তো বসে বসে লিখে ফেলেছি, পরে হ্যাঁ, তো ঠিক করেছি যাওয়া কিন্তু। হতো না, মাঝে হ্যাঁ, মাঝে গ্যাপ হয়ে যেত। তো একদিন বেশ কয়েকদিন পরে আমি গেলাম বইমেলায়। তো বইমেলা আমার স্টলে যাওয়ার সাথে সাথে আমাকে স্টলের যে মেয়ে ওরা বসে থাকতো মানে সেলস এর জন্য। তো একজন মেয়ে আমাকে বললো যে আপু তোমার জন্য খুব অনেক সুখবর আছে, আমাদের আগে মিষ্টি খাওয়াতে হবে। তখন আমি বললাম যে তখন আমি ভাবলাম যে বোধহয় কয়েকটা বই বেশি বিক্রি হয়েছে বোধহয়, লেখকরা যেটা আছে আশেপাশে ভালো থাকে তারা ভালো বই অনেক বলেছো। কিনবে। হ্যাঁ, তা আমি বললাম যে ও আজকে কি আবার বই বেশি যাচ্ছে, মানে তো বললে না বই বেশি যাচ্ছে না, তো সেটা না, তোমার জন্য একটা ভালো খবর আছে। তো আমাকে একটা হাতে ইনভেলপ ধরিয়ে দিল বড় একটা, মানে এটা দেখো। তখন আমি এটা দেখলাম যে আমার নাম লেখা আছে, বিশাল বাংলা প্রকাশনী নিচে লেখা ইনভেলপের ভিতরে। তো আমি ইনভেলপটা খুলে দেখলাম যে ওখানে বোধহয় 21 জন লেখককে, বাংলাদেশের রাইটার আর কি, 21 জন লেখককে মানে এই সমরেশ বসু সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তো শেষের দিকে দেখলাম আমার নামটাও আছে।
আর উপরের দিকে আসলে যাদের নাম ছিল আমি তো অবাক হয়ে গেলাম যে মানে সেলিনা হোসেন এইসব মানে এদের মতো লেখকের সাথে আমার নামটা মানে যোগ হয়েছে, এটা আমার জন্য আর কি খুবই অভাবনীয় একটা ব্যাপার। এবং আমি তো মানে বিস্মিত এবং আনন্দিত যে আমাকে যোগ করেছে। এবং সবচেয়ে আমি ভাবলাম যে আমার এই বই সম্পর্কে বিশাল বাংলা প্রকাশনী কিভাবে জানলো। মানে আমি তো আসলে তেমন মানে কোনো লেখক নই, নিজেকে আমি আসলে এখনো ভাবি না যে আমি তেমন কেউ হয়েছি বা লিখি। তো আমি ভাবলাম জানলো কিভাবে আমার বই সম্পর্কে তারা। তারপরে আমি একটা কার্ড ছিল, ওখানে বললো যে ওখানে ফোন করো, তুমি কথা বলো। শহীদ, আমরা জানি চলচ্চিত্র নির্মাতা শহীদুল হক খান সম্পর্কে আমরা মোটামুটি অনেকে জানি, যে তার খুব বিখ্যাত একটি বই আছে ছুটির ফাঁদে, উনি ওটার নির্মাতা। হ্যাঁ, তো বিশাল বাংলা প্রকাশনীর কর্ণধার হলেন শহীদুল হক খান। তো আমি আমি ফোন করলাম, ফোন করার পরে শহীদুল হক খানের সাথে কথা হলো। তিনি বললেন যে আমরা স্টল থেকে 2টো বই সংগ্রহ করেছি আপনার, তো আমরা মনোনীত করেছি আপনাকে সাহিত্য পুরস্কারের জন্য, সমরেশ বসু সাহিত্য পুরস্কার। তো মার্চের 5-6 তারিখে এই পুরস্কারটা প্রেস ক্লাবে দেওয়া হবে। তো আমার খুব মানে সত্যি সত্যি আমি ভীষণ ভাবে আমি দেখেছি ফেসবুকে তুমি পুরস্কার নিচ্ছ। এবং এটা খুবই মানে আচানক বলা যায়। আমি মানে সেটাই, এটা সবার জন্য গর্বের বিষয়। আর পুরস্কার পাওয়ার মতো বা এই ধরনের তো লেখক আমি নিজেকে আদৌ ভাবি না। না না, অনেক ভালো লেখো তুমি, আমাদের সবার ভিতরেই সত্যি কথা যে অনেক ভালো লেখো। যে আমরা যত এখানে নিউ ইয়র্কে আছি অনেকেই ভালো লেখে, তো কিন্তু তার ভিতর তুমিও অনেক ভালো লেখো, এটা বলতেই হয়। এটা না বলার কোনো ইয়া নেই। যে তারপরে আর কি আমি খুব অপেক্ষায় থাকলাম কবে যাব পুরস্কার নেওয়ার জন্য। তারপরে এটা প্রেস ক্লাব থেকে দেওয়া হলো একটা, ওখানে তাদের একটা অনুষ্ঠান করে। তো সেদিন গেলাম, মার্চের 6 তারিখে আমি গেলাম ওখানে মানে পুরস্কার নিতে। তো পুরস্কার হাতে নিলাম এবং এটা আমার জীবনের একটা মানে প্রথম এই ধরনের একটা স্বীকৃতি পেলাম লেখালেখি হিসেবে, লেখালেখির জন্য। তো আমি খুবই আনন্দিত এবং খুব মানে ভীষণ একটা স্মরণীয় ঘটনা আমার জন্য। আমি খুব মানে আপ্লুত হয়ে গেছি যে মানে লেখালেখির জন্য একটা পুরস্কার পেলাম। এবং আমি কিছুই জানি না, কিছু মানে এরকম করে হঠাৎ করে এরকম একটা ঘটনা জানলাম, সেটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা আর কি। খুব মানে ভালো লেগেছে, যেটা সত্যি কথা। এটা সবারই এই অনুভূতিটা হওয়ার কথা যে মানে তুমি জানো না, বা অনেকে হয়তো জানছে আমার এটা যেন মনোনীত হয়েছে, বাট তুমি কিছু না জেনেই তুমি পরের দিন হাতে পেয়েছো বা স্টলে ঢুকে, এটা আসলে একটা বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ এটা। তারপরে তো এটা আসলে যারা লেখার, আমাদের তো আসলে বিশেষ করে আমি তো অনেক দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে আছি, প্রায় 18 বছর 19 বছর। তো দেশে আসলে আমাদের তো তেমন জানাশোনা খুব পরিমাণ কম, খুবই কম আপু, খুবই কম। হঠাৎ করে যাই, 2-3 মাস থাকি, চলে আসি। সুতরাং আমাদের পরিচিতির গণ্ডিটা আসলে খুব ছোট হয়ে আসছে। ছোট। আমি নিজেও তো বলি যে হয়তো একটা বই মেলাতে 2টা বই মেলাতে গিয়েছি, তারপরে যেতে পারি না, নিজে বই বের হলো যেতে পারি না। আর যখন যাই হয়তো ফ্যামিলির সাথে যে কোনো লেখক বা কোনো ইয়াদের সাথে মানে দেখা হয় বা পরিচয়, ওই রকম তো আসলে হয় না। আমাদেরকে কয়জনই চিনে এখানে, হয়তো আমরা সবাই সবাইকে চিনি নিউ ইয়র্কে যারা লেখে। তো বাংলাদেশে আমাদেরকে বলো কয়জনই চিনে। যে তোমার যে এই স্বীকৃতিটা সত্যি খুব ভালো লেগেছে, যে তোমাকে আরো মানে উৎসাহিত করেছে, আরো উৎসাহিত করেছে, এবং তোমার সাথে আমাদেরকে উৎসাহিত করেছে যে না কিছু ভালো লিখি, যে আমরাও হয়তো সত্যি খুবই একটা ভালো জিনিস যে আমরা সবাই মানে ভীষণ গর্ববোধ করি তোমাকে নিয়ে, যে যারা বাইরে থাকি আমরা। না সত্যি কথা যে আমাদের ভিতরে তুমি এই পুরস্কারটা পেয়েছো, এটা সত্যি কথা। যে যে জিনিস ভালো তাকে ভালো বলতেই হবে আপু, কেউ বলুক না বলুক, আমাদের মতো যারা আছে তারা অবশ্যই ভালো বলবে। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো আপু। তা তোমার কাছে আমি একটু শ্রাবন্তীর কাছে যাই, তোমার কাছে আবার একদম শেষে চলে আসবো। তখন আমি এখন শ্রাবন্তীর কাছে চলে এসেছি। শ্রাবন্তী, আমি আসলে ওর সাথে কথা বলছিলাম যে ওই শেলি আপু ও সমরেশ বসুর পুরস্কারটা পেয়েছিল এবার
বইমেলাতে 2020-তে। ওটা আমি দেখেছিলাম ফেসবুকে, ওটা কখনো জিজ্ঞাসা করা হয়নি ওকে। আচ্ছা, তোমার কাছে আমি চলে এসেছি। তুমি এখন অভিনন্দন জানাই। হ্যাঁ, তুমি এখন আমাদেরকে আবৃত্তি শোনাও, পরপর দুটা শোনাও। তোমার আবৃত্তির আগে আমি একটু আমার সিডি গুলো একটু তোমাদের হ্যাঁ, বলতে শিওর চাই। শিওর, হ্যাঁ দেখাও দেখাও। এটা হচ্ছে রবীন্দ্র কবিতার ওপর কথা এবং নৈবেদ্য। এই Okay. উৎসর্গটা আমার কাছে এখন নেই। নৈবেদ্য, কথা এবং উৎসর্গ, এই তিনটে কাব্যগ্রন্থের ওপর রবীন্দ্রনাথের আমার কবিতা এখানে রয়েছে। আর কয়টা করে এইটা কবিতা আছে দিদি ওখানে? অনেকগুলো করে আছে, অনেক, মানে ওই আচ্ছা, কাব্যগ্রন্থে যতগুলো করে কবিতা ও আচ্ছা, টোটাল সবগুলো আছে। কয়টা সিডি আছে তোমার? দুটো আর এখানে? এইটা কি, এইখানে আরেকটা আছে, এটা অবশ্য আধুনিক কবিদের সঙ্গে, আচ্ছা, আধুনিক কবির কবিতা নিয়ে আবৃত্তির নকশি কাঁথা, এইগুলো আচ্ছা। মোটামুটি একটু কাজ করেছি আর কি, সেই কাজগুলো একটুখানি এগুলা কি ক্যালকাটা থেকে তো বের হয়েছে, রাইট? মানে কলকাতা থেকে, তোমাদের কলকাতা, কলকাতা থেকে তো বের হয়েছে। হ্যাঁ কলকাতা। আচ্ছা, খুব আগে ভালো। আবৃত্তিতে তাহলে এবার তোমার কবিতা দুটো একটুখানি পড়ি। আমাকে ও দুটো এত সুন্দর কবিতাটা পড়ে আমার এত ভালো লেগেছে, ছোট্ট তোমার ছোট্ট দুটো ইচ্ছে, কবিতা। তোমার এবং আমার ইচ্ছে। সবথেকে ভালো লেগেছে যে ও কলকাতায় এসেছে, জোড়াসাঁকোয় গিয়েছে, এবং গিয়ে যে অনুভবে রবীন্দ্রনাথ হ্যাঁ রয়েছে এবং হ্যাঁ, কাদম্বরী দেবীর কথা লিখেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি আমি এটা একটু আগে পড়বো। আসলে এত দেখেছি আমি কলকাতার যাওয়ার, আমি গিয়েছি আসলে জোড়াসাঁকো, মানে এগুলা দেখার জন্যই। যেটা সত্যি কথা, যে মানে আমার ভিতরে ওটাই ছিল যে আমি কবে যাব কবে যাব। পরে এখান থেকে ভিসা নিয়েই আমি গেলাম দেশে, বাংলাদেশে আমি আমার ফ্যামিলির সাথে আবার কলকাতায় গেলাম। ওখানে আমাকে যখন প্রশ্ন করা হলো যে এয়ারপোর্টে, যে কেন আপনি, যখন দেখলো যে আমেরিকান পাসপোর্টে, যে আপনি ওখান থেকে ডাইরেক্ট না এসে এখানে আসছেন কি করতে, ঘুরতে আসছেন, আমি ওনাদেরকে একটা কথাই বলেছি, ঘুরতে আসেনি, আমি জোড়াসাঁকো দেখবো। মানে তুমি যে সাহিত্যে সত্যিকারের একজন অনুরাগী, তুমি যে এসে প্রথম, আমাদের এখানকার মানুষেরা জোড়াসাঁকো দেখতে যায় না, হয়তো কত মানুষ আছে জোড়াসাঁকো দেখতে, তুমি সেই অত দূর থেকে এসেছো জোড়াসাঁকো দেখার জন্য, এটা আমার ভীষণ ভীষণ হৃদয় ছুঁয়ে গেছে। আমি কবিতাটা পড়ি তোমার। শিওর শিওর, হ্যাঁ দিদি বল। ফারহানা হোসেনের প্রথম কবিতা যেটা পড়ছি, সুখে নেই সুখ নেই। অনিন্দিতার আজ খুব একটা সুখে নেই, দেখেছো সুবোধ? তাদের বুকেও সুচতুর প্রেমিকের দেওয়া দকদকে ক্ষত। অনিন্দিতারা খুব একটা কেউ ভালো নেই। ময়না, আম্বিয়া, সখিনা, ওরাও কেউ ভালো নেই। ওদের বুকে জ্বলছে সাইবেরিয়ার আগ্নেয়গিরি। নিজ নিজ প্রেমিকের লালসার শিকার তারা। এক ফোঁটা সুখের আশায় সবাই আজ একই চিতায় সহমরণ যাত্রী। দাউ দাউ করে জ্বলছে খরা পীড়িত তাদের বুক। ভালোবাসা আজ কারবালার হাহাকার। চতুর প্রেমিকে সেই দগদগে ক্ষত যেন অনিরাময় যজ্ঞ। তাই কেউই আজ ভালো নেই। জ্বলছে লেলিহান শিখা শরীর জুড়ে, মন জুড়ে, জ্বলুক। হে অন্ধ হওয়া প্রেমিকের দল, কাউকেই ভালো থাকতে দেয় না, কাউকেই ভালো থাকতে দেয় না। আর একটা কবিতা পড়ছি ওর, 25শে বৈশাখ। যদিও কবি এটা বৈশাখ মাস নয়, কিন্তু তাও ওর এই ভেতরের এই ভীষণ রবীন্দ্র প্রীতিকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পড়ছি। 25শে বৈশাখ কবিগুরু জন্মদিন, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে লেখা ওর এই কবিতাখানি। কার সুখে তুমি এত কবিগুরু এত পরিপাটি, সেই ব্যথায় হায় আমি মরি। হায় কাদম্বরী, ঠাকুর বাড়ির স্মৃতিতে কোথায় তুমি? জীবন দিয়েও কোথাও রইলে না তুমি। ঠাকুর বাড়ির চৌকাঠ জুড়ে শুধু মৃণালিনী, কোথাও তুমি নেই কাদম্বরী। অবৈধ সে তো অস্পৃশ্য,
এই চিরন্তন বাণী বুকে ধারণ করে ধরণী, যুগে যুগে কাদম্বরীরা কি সেই জন্য অস্পৃশ্যই থেকে যায়? ঠাকুর বাড়িও বুঝি এর ব্যত্যয় নয়? তাই বুঝি ঠাকুর বাড়ির কোথাও কাদম্বরী নেই? ঠাকুর বাড়ির চৌকাঠ মারিয়ে এই দুফোঁটা কষ্টের জল কাদম্বরীর জন্য ভালোবাসা। ভালো থেকো কাদম্বরী, ওই পারে ভালো থেকো, ভালো থেকো। খুব সুন্দর করে পড়েছো। আমি লিখেছি কিন্তু এত সুন্দর হয়নি, কিন্তু তোমার পড়ার ভিতরে মানে আমি কি বলবো, তো আবেগ, সত্যি মুগ্ধ আমি। এইটা আমাকে কিন্তু অনেক বন্ধুরাই বলে, অনেক বন্ধুদেরই এরকম আসে বিভিন্ন অনুষ্ঠানে, তারা বলেন যে একটু কবিতাটা পড়ার জন্য। ওনারা বলেন আমি যখন লিখেছি তখন তো আমি বুঝতে পারিনি আমি এতটা ভালো লিখেছি, তুমি যখন পড়লে তখন আমি বুঝতে পারলাম যে কি ভালো তুমি অনেক কবিতাটা। ফুটিয়ে তুলেছো, যেটা সত্যি যে আমরা যারা লিখি ওভাবে আসলে বুঝি না যে হ্যাঁ লিখেছি লেখার জন্য, কিন্তু তুমি তুমি পড়ার পরে বুঝেছি যে না, মনে হয় ভালো হয়েছে নাকি, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছো। আমি তোমার ভালো এই লেগেছে। কবিতাগুলো অন্য জায়গাতেও পড়বো, আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে বলো। দিদি, তুমি, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি আমাদেরকে বিশ্ব বাংলা সম্পর্কে এবং কৃতিকা সম্পর্কে কিছু বলো। আবার এখন তুমি বলে তোমার নিজের ইয়াটা বলো যে তুমি কেমন লেগেছে আমাদের অনুষ্ঠান তোমার। খুবই ভালো লাগলো। তোমার, আমার তো মানে প্রত্যেককেই মনে হয় যে ভীষণ ভালো লাগে অনুষ্ঠান। আমি করতে ভালোবাসি কারণ আমি আবৃত্তি করতে ভালোবাসি প্রচুর কাজের মধ্যেও, তাই যে কোনো ভাবে হোক সময় বার করে নিই। আর আবৃত্তিটা তো চর্চার বিষয়, এরম তো নয় একবার তো একটা কবিতা হাতে পেলাম সঙ্গে সঙ্গে সেই কবিতাটা পড়ে ফেললাম। কারণ অনেক কবিতা, অনেক অনেক শক্ত কবিতাও আছে যে কবিতাগুলো কিন্তু পড়তে গেলে আমার আর একটা কবিতা খুব পড়তে তোমাদের এখানে ইচ্ছে করছে, কারণ ওপার বাংলার কোনো কবির কবিতা কিন্তু আমি এখনো পড়িনি। তুমি আমাকে নির্মলেন্দু গুণ বলেছিলে বটে, কিন্তু নির্মলেন্দু গুণের থেকেও আমার এই কবিতাটা না ভীষণ ভাবে হৃদয় স্পর্শ করে। অবশ্যই পড়ো। শামসুর রহমানের একটা কবিতা, এই কবিতাটা সেই সময় লেখা যখন বাংলাদেশের মানুষ ছিলেন নিজ ভূমে পরবাসী। তখন পাক সেনাদের অত্যাচারে তারা তাদের নিজের দেশে স্বাধীনতাকে আস্বাদন করার আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল অনেক অনেক কষ্ট। একটু ছোট্ট একটা কবিতা একটু পড়তে ইচ্ছে করছে তোমাদের। বিশ্ব বাংলার যে সমস্ত শ্রোতা আছে তারা তো অনেকেই, বেশিরভাগই আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ। তাই আমি নিজেও বাংলা লালন করি আমার বুকে, যেটা সত্যি কথা। না হলে এই সুদূর আমেরিকাতে বসেও আমি কিন্তু এই অনুষ্ঠান এত ব্যস্ততার ভিতরেও আমি সময় দিতাম না, একমাত্র বাংলা ভালোবাসি বলেই। তুমি পড়ো। শামসুর রহমানের একটা কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তখন বাংলাদেশ স্বাধীন হয়নি, সেই স্বাধীনতার আগের সময়ের কবিতা এটা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডাব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডাব দাহন। স্বাধীনতা,
তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সারা এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সাগির আলী শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, অথবা কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, অথবা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, অথবা রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটা নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই সবাই তোমার জন্য অধীর অধীর আগ্রহে অপেক্ষা করছে। হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নূতন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকে এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা। চমৎকার দিদি, সত্যি চমৎকার একটা কবিতা, ভীষণ সুন্দর একটা হে স্বাধীনতা কবিতা, শামসুর রহমানের, কবি শামসুর রহমানের। চোখে জল চলে আসে, এত হ্যাঁ, সুন্দর কবিতা। এত সুন্দর কবিতা যে একদম আসলে দেশের প্রতি যে ভালোবাসা মমতা এখানেই বোঝা যায়, যে খুব সুন্দর। আর তুমি পড়েছো সুন্দর করে, যেটা সত্যি কথা, সেটা ধন্যবাদ আমি শেষেই দিব তোমাকে। তুমি কিছু বলো আমাদের কীর্তিকা সম্পর্কে, আমাদের বিশ্ব বাংলা সম্পর্কে এবং অনুষ্ঠান সম্পর্কে বলো তুমি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভীষণ ভালো লাগলো আজকে এসে, তোমাদের এই আয়োজন অনন্য সাধারণ। এইভাবেই তোমরা অনুষ্ঠান চালিয়ে যাও, কারণ সারা বিশ্বে তো এখন কেউই সত্যি সেভাবে আমরা ভালো নেই। ভালো, এই করোনা পরিস্থিতি আমাদের মনন এবং বোধ চিন্তা সবকিছুকে বড় বেশি করে আচ্ছন্ন করে রেখেছে। তার মধ্যে যে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলো সুন্দর সুস্থ সাংস্কৃতিক জগৎকে বহন করে নিয়ে চলেছে, মানুষকে সামান্য সময়ের জন্য হলেও কিছুটা ভালো থাকতে শেখাচ্ছে, ভালো রাখতে চাইছে, এই চাওয়াটাই তো বড় কথা। সেই রকম তোমরাও যে বিশ্ব বাংলা এবং কৃত্তিকার এই যে চাওয়াটাকে নিয়ে এগিয়ে চলেছে, তার জন্য তোমাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা এইভাবেই এগিয়ে চলো, এইভাবে মানুষের দুঃখ কষ্টে সামান্য হলেও আনন্দ দিয়ে চলো। ঈশ্বরের কাছে সবাই খুব খুব ভালো থাকো, এই প্রার্থনা জানাই। ধন্যবাদ দিদি। আমি এখন চলে যাচ্ছি শেলি জামান খানের কাছে। শেলি আপু, হ্যাঁ আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি কিছু বলো কীর্তিকাকে এবং বিশ্ব বাংলাকে, তোমার কেমন লেগেছে অনুষ্ঠান, তোমার কিছু বলার থাকলে অবশ্যই তুমি বলো। আচ্ছা, আমি আমার ছোট একটা কবিতা একটু পড়ে তারপর হ্যাঁ, বলবো। শিওর আমার আপু, লেখা একটা হ্যাঁ কবিতা। হ্যাঁ পড়ো। তো দিদির আবৃত্তির পরে আসলে আমার পড়াটা মানে একটু সাহসের ব্যাপার, কারণ আমি তো আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পী না, আমি আমার লেখাটা একটু পড়বো শুধু। তো দুজনেই খুব গুণী মানুষ, দুজনেই খুব গুণী মানুষ। আপনি আপনার লেখা পড়বেন আপনার বোধের জায়গা থেকে, আপনার মননের জায়গা থেকে, সে তো মানুষের হৃদয় স্পর্শ করবেই। তো আমার এই কবিতাটির নাম হলো সাহসী ঈগল হব। একদিন সাহসী ঈগল হব, ভেবেছি মনে মনে গভীর গোপনে, রাজকীয় গ্রীবায় সাহসী চোয়ালে, বয়স আর জরাকে পদানত করে। একদিন বার্ধক্য আসবে, চলে যাবে উড়ে বেড়াবার জোর, শক্তিশালী এই ডানা দুটো কমজোর হয়ে ঝুলে পড়বে।
থাকবে না শিকারের এই ক্ষিপ্রতা, পদানত করার এই ঘোর। কিন্তু হার সে আমার নিয়তি নয়, মানব না সময়ের কাছে কোনোই পরাজয়। বাসা বাঁধবো সুউচ্চ ওই পাহাড়ে, একদিন চলে যাব সবার আড়ালে, আবার নতুন করে ফিরে আসবো বলে। পাথরে ঠুকে ক্ষত বিক্ষত করব, ভেঙে উপড়ে দেব এই দুর্বল নখ, টেনে ছিঁড়ে ফেলে দেব বিবর্ণ এই পালক। পাথরে ঠুকে ঠুকে ভাঙবো কমজোর এই ঠোঁট। রক্তাক্ত ক্ষত বিক্ষত এই জীর্ণ দেহ, অপেক্ষার প্রহর এই নির্জন গৃহ। ধীরে ধীরে বদলে যাবে একদিন, আসবে সেই বিবর্তনের দিন। আবারও আসবো ফিরে আরেক নতুন জীবনে, নবযৌবনে। আসবো বিজয়ীর বেশে, রাজকীয় আচ্ছাদনে। একটি সুখী গৃহকোণ, একটি নতুন ঘর, তবুও চঞ্চল পাখা মোর, বারবার আমি হব যাযাবর। খুব সুন্দর আপু। হ্যাঁ, তুমি বলো এখন কৃতিকা আরিয়াকে বিশ্ব বাংলাকে বলে। তো বিশ্ব বাংলার এই মানে আয়োজনে, মানে কৃত্তিকার আয়োজনে মানে অংশগ্রহণ করতে আমাকে তুমি আমন্ত্রণ জানিয়েছো। আমি ভীষণ ভীষণ ভাবে আপ্লুত এবং কৃতজ্ঞ যে এখানে আমি যোগ দিতে পেরেছি। এবং শুধু মানে তোমার সাথে তো আমি অনেক আগে থেকেই পরিচিত, আমরা একসাথে দিদির সাথে পরিচিত হলাম। একজন গুণী মানুষকে জানলাম, তার আবৃত্তি শুনলাম, তার কথা শুনলাম, খুব ভীষণ ভালো লাগলো। মানে এভাবেই আমরা আর কি আসলে অনলাইনে যখন আমরা এই যে একটা বসার সুযোগ হয়, আমাদের সীমানা থাকে না, আমরা সীমানার বাইরে সীমানা ছাড়িয়ে আমরা আমাদের ভাবের আদান প্রদান করতে পারি, একজন আরেকজনকে জানতে পারি। এখন তো আমার খুব লোভ হচ্ছে যখন আবার কলকাতায় যাব হয়তো দিদিকে গিয়ে হাই বলবো। অবশ্যই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমরা দেখা করব। হ্যাঁ, দেখা করব। এই যে একটা মানে এই অনলাইন এগুলো আমাদের যে লকডাউনে আমরা মহামারীতে যেভাবে আমরা আসলে ঘরবন্দি হয়ে গেছি, আমাদের যে বাইরের সাথে যোগাযোগ, কিন্তু এই অনলাইন এই যে উদ্যোগটা আমাদেরকে কাছে এনে দিয়েছে, আমাদের যে এই গৃহবন্দী ভাবটার থেকে আমরা মুক্তি পেয়েছি, তাই না? এই যে আমি নিউ ইয়র্কে বসে ফারহানা নিউ জার্সিতে আর দিদি সেই সুদূর কলকাতায়, মানে তাও মনে হচ্ছে যে আমরা কত মানে একসঙ্গে বসে যেন আমরা সাহিত্য চর্চা করছি, সাহিত্য চর্চা করছি। এটা আসলে আমরা মানে বিজ্ঞানের কাছে আমরা আসলে বিজ্ঞানের আশীর্বাদ, আমরা বিজ্ঞানের কাছে আমরা ঋণী। সেটাই। আর এই অনুষ্ঠানটি আসলে সঞ্চালনা করার জন্য, আয়োজন করার জন্য ফারহানাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিশ্ব বাংলা এবং কৃতিকাকে। আশা করি আবার আমরা এইভাবে অনেক এরকম একত্র হব, আড্ডা দিব, গল্প করব। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এই মহামারীতে আমরা যেন মানে নিজেদেরকে আরো সচেতন হই, আমরা সবাই ভালো থাকি, এটাই আর কি প্রার্থনা ঈশ্বরের কাছে। ধন্যবাদ। ভাইরাস মুক্ত পৃথিবী আসবে, নতুন বছরের নতুন দিনে নতুন পৃথিবী আসুক, নতুন পৃথিবী আসুক, এটাই প্রত্যাশা। আসলে প্রত্যাশা। সবাই ভালো থাকো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা স্টুডিওতে এসেছেন সবাই খুব ব্যস্ত মানুষ, ওনারা দুজনই এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ওনারা সময় দিয়েছেন। আমরা কৃতজ্ঞ বিশ্ব বাংলা থেকে এবং কৃতিকার থেকে। দুজনকেই অভিনন্দন, এবং আবার দেখা হবে আমাদের নেক্সট রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।